আমরা নদীর ক্ষয় কাজের প্রক্রিয়াগুলো করেছি। 5টা পদ্ধতিতে ক্ষয় হয়। একটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়, একটা হচ্ছে ঘর্ষণ ক্ষয়, একটা হচ্ছে অবঘর্ষ ক্ষয়, একটা হচ্ছে দ্রবণ ক্ষয়, আর একটা হচ্ছে বুদবুদ ক্ষয়। আমরা পড়েছিলাম। আমরা নদীর বহন কার্যের প্রক্রিয়াগুলো পড়েছিলাম। 4টে আছে। একটা হচ্ছে লম্ফদান প্রক্রিয়া, এগুলো 3 নম্বরের খুব আসে। একটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া, একটা আছে দোবন প্রক্রিয়া, আর একটা হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া। আমরা পড়েছিলাম। তো আজকের আমরা পড়ব মধ্য এবং নিম্ন গতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। প্রথম ভূমিরূপ আছে পলল শঙ্কু ও পলল ব্যজনী। পলল শঙ্কু কাকে বলবো আর পলল ব্যজনী কাকে বলবো? না, মধ্য গতিতে মানে নদীর ভূমির ঢালটা কম হবে উচ্চ গতির তুলনায়। তাহলে ভূমির ঢালটা কম হওয়ার ফলে নদীর গতিবেগ হ্রাস পেয়ে যায়। তখন উচ্চ অঞ্চল থেকে নদীর সঙ্গে বাহিত নুড়ি, প্রস্তরখণ্ড এবং শিলাখণ্ড পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে শঙ্কু আকৃতির বা ত্রিকোণাকার যে ভূমিরূপ গঠন করে সেটাকে বলা হয় পলল শঙ্কু। আর এই পলল শঙ্কুটা নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে যার আকৃতি হাত পাকার মতো হয় সেটাকে বলা হয় পলল ব্যজনী। হাত পাকা পলল ব্যজনীটা। আর ওইটা হবে ত্রিকোণাকার। ওটা কোথায় হবে? একদম মধ্যগতি শুরুতে হবে। কেন হবে? তার কারণ ভূমির ঢাল আর নদীর গতিবেগ কম হওয়ার জন্য নদীবাহিত পদার্থগুলো সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার ভূমিরূপ গঠন করে সেটাকে বলা হয় পলল শঙ্কু। আর এই পলল শঙ্কুটা যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হবে, যার আকৃতি হাত পাকার ন্যায় হবে, সেটা হয়ে যাবে পলল ব্যজনী। হয়েছে। তারপরে তো আমরা চলে যাব নদী বাঁক বা মিয়েন্ডার। এবার উল্টো পাল্টা হতে পারে, আমি আমার মতো বলি নদী বাঁক বা মিয়েন্ডার। যেই মধ্যগতি এবং নিম্ন গতিতে ভূমির ঢাল কমে যায় তখন নদীর ক্ষয় ক্ষমতা কমে যাবে। অর্থাৎ যদি তোদের সাথে একটা বয়স্ক লোক যদি মারপিট করে বা ঝগড়া করে, সে কি পারবে? কেন? তার বয়স হয়ে গেছে, তার শক্তি কিন্তু কমে গেছে। তেমনিভাবে একটা নদী মধ্যগতি বা নিম্ন গতিতে আসা মানে তার ক্ষয়কারী ক্ষমতা কিন্তু একদম হ্রাস পেয়ে যাবে। তখন নদীর গতিপথে যদি কোনো কঠিন শিলাখণ্ড বা কঠিন কোনো পাহাড় বা পর্বত অবস্থান করে, তখন সেগুলোকে এড়িয়ে নদী আঁকা বাঁকা পথে অগ্রসর, সেগুলোকে ক্ষয় করতে পারে না। এই আঁকা বাঁকা গতিপথকে বলা হয় নদী বাঁক বা মিয়েন্ডার। নদী বাঁক বা মিয়েন্ডার। তুরস্কের মিয়েন্ডর্স নদীর নাম অনুসারে এই মিয়েন্ডার কথাটি ব্যবহৃত হয়েছে। এটা পরীক্ষায় খুব আসে, তোমরা দাগ দাও। দেখো, তুরস্কের মিয়েন্ডর্স নদীর নাম অনুসারে এটা হয়, এটা নদী বাঁক। এবং নদী বাঁকের দুটো ঢাল আছে, একটা হচ্ছে উত্তল ঢাল, একটা হচ্ছে অবতল ঢাল। একটা হচ্ছে উত্তল ঢাল আর একটা হচ্ছে অবতল ঢাল। অবতল ঢালে ক্ষয় হবে আর উত্তল ঢালে সঞ্চয় হবে। এই অবতল হবে, উত্তল ঢালে সঞ্চয় হবে। এই উত্তল ঢালের সঞ্চয়কে বলা হয় পয়েন্ট বার বা বিন্দু বার। দেখো আছে ওই নদী বাঁকের ক্ষেত্রে, দেখো পয়েন্ট বা বিন্দু বার। উত্তল ঢাল আর এই তো এই দেখো বিন্দু বার। ঢালু পারে এই সঞ্চয়কে, ঢালু পার কোনটা? উত্তল যে ঢালটা, এই আমি বলছি এই দেখো এই ঢালু পার বলে। এই উত্তল ঢালের সঞ্চয়কে, অবতল ঢালে ক্ষয় হবে আর উত্তল ঢালে সঞ্চয় হবে। এই উত্তল ঢালে ওই যে অবতল, ওই জন্য বলে দেখবি নদীর এক কূল ভাঙে আর এক কূল গড়ে, ওই ভাঙা অংশগুলো নিয়েই অপরেতে গড়ে। তাহলে এই উত্তল ঢালে, ওই অবতল ঢাল থেকে যে জিনিসগুলো ভেঙে আনছে উত্তল ঢালে সঞ্চয় হয়ে এই উত্তল ঢালে
সঞ্চয়কে বলা হয় বিন্দু বার বা এই তো পয়েন্ট বার, এই এখানে আছে, এই বুঝতে পেরেছো? তারপর আছে দেখো এটা না, ওই দেখো ওইখানে দাগটা শোনো। এইবার আসছি অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ। হ্যাঁ, যেটা পড়েছিল এই আলামিন মিশনগুলোতে এই প্রশ্নটা দেয় অন্যভাবে, বলবে মট লেক কি, ওই জন্য সব বইয়ে থাকে না, এই মোদকের বইয়ে আছে, দেখো ব্র্যাকেটের মধ্যে মট লেক দেয়া আছে, অন্য বইয়ে খুব কম। হ্যাঁ ওটা তারপর দেখো মট লেক, উত্তরপ্রদেশে এটা কোর বা তাল বলে, দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে অবশ্যই মট লেক। হ্যাঁ, আলামিনের প্রশ্ন আমি দেখেছি, মানে অ্যাকচুয়ালি যারা টেক্সট বই 2-3টে টেক্সট বই ঘাঁটবে, মানে ওই জন্য ওখানকার রেজাল্ট অত ভালো হয়। ওরা একদম তোর খুঁটিয়ে এবং ওরা প্রথম সেমিস্টার যে প্রশ্নগুলো হয় না, একটু মানে ঘুরিয়ে প্রশ্ন করে, ওদের প্রশ্নগুলো দাঁত ভেঙে যাবে, ওদের প্রশ্ন পাথফাইন্ডারের প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ ঘুরিয়ে প্রশ্ন দেবে, ঘুরিয়ে প্রশ্ন। ওই তোমার যেমন আমি ষষ্ঠঘাতের সূত্র বলেছিলাম, দিয়ে দেবে নদীতে জলের গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায়, জলের পরিমাণ যদি দ্বিগুণ বৃদ্ধি পায়, তার বহন ক্ষমতা কত? সবাই লিখবে 64 গুণ, কিন্তু জলের পরিমাণ বলেছে, গতিবেগ বলেনি। তাহলে জলের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পেলে বহন ক্ষমতাও দ্বিগুণ বৃদ্ধি পাবে, 64 গুণ। এরকম ভাবে ঘুরিয়ে প্রশ্ন দেয়। আমি মিশনগুলোতে দেখলাম, আমি একটা মিশনে করি, তো ওই মিশনগুলোকে প্রশ্নগুলো আমি দেখছিলাম সব, কিন্তু ওই জন্য ওরা অত মোটামুটি ভালো রেজাল্ট, মানে প্রশ্ন ঘুরিয়ে আসে মানে। আর এইগুলো তো কখন তুমি পাবে, যখন তুমি 2-3টে বই টেক্সট বই ফলো করবে, কারণ শুধু মোদক থেকে তো আর প্রশ্ন হবে না, বোর্ডে অনেক লেখকের বই আছে। এবার একই বইয়ের মধ্যে তুমি সম্পূর্ণ প্যাকটা পাবে না, এই মল লেখটা তুমি আবার অন্য বইয়ে দেখো নেই, আবার অনেক জিনিস ওই বইয়ে আছে এই মোদকের বইয়ে নেই, বুঝতে পেরেছো? ওই জন্য দুটো করে টেক্সট বই। আর ওই জন্য ক্লাসগুলো, যারা স্কুলে ক্লাসগুলো ভালো করে শুনবে, কারণ সবার পক্ষে তো সব বই কেনা সম্ভব হয় না। তাহলে মড লেক বা অশ্বক্ষুরাকৃতি হ্রদটা কি না, নদী ওই মধ্যগতি বা নিম্ন গতিতে তার ক্ষয়কারী শক্তি ক্ষমতা কমে যায়, ফলে নদী খুব এঁকে বেঁকে, আমি বললাম এঁকে বেঁকে প্রবাহিত হয়, কারণ তার সামনে কোনো কঠিন বস্তু তাকে ক্ষয় করতে পারে না। ওই বয়স্ক লোকের সঙ্গে ইয়ং ছেলের ঝগড়া, হ্যাঁ, কোনো ক্ষয় করতে পারে না। এইবার অনেক সময় ওই দুটো বাঁকের মধ্য দিয়ে নদী সোজা পথে প্রবাহিত হবে, এবং পরিত্যক্ত বাঁধগুলোকে অশ্বের ক্ষুরাকৃতি অর্থাৎ যে হ্রদের সৃষ্টি হয় সেটাকে বলা হয় অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ। এইটাকে তারপরে আছে দেখো প্লাবন ভূমি। প্লাবন ভূমিটা কি না, নদীর দুকুল ছাপিয়ে যখন বন্যা হয় এবং বন্যার ফলে নদীর দুপারে উপত্যকায় পলি সঞ্চিত হয়, সেটাকে বলা হয় প্লাবন ভূমি। ওই জন্য তুমি দেখবে যে সমস্ত অঞ্চলে বন্যা হয় প্রথম 2 বছর চাষবাস হয় না, কারণ কি নদীর জল নোনা জল, তারপরে বৃষ্টি হলে ওটা ধুয়ে গেলে, নোনার লবণটা ধুয়ে গেলে দারুণ চাষ হবে, মানে প্রচন্ড উর্বর, নদীর পলি তো সবথেকে বেশি উর্বর। আর এই প্রতি বছর প্লাবন ভূমির উপর গড়তে প্রতি বছর বন্যা হচ্ছে, প্লাবন ভূমির উপর মাটি উঁচু হতে যেটা ভূমিরূপ গঠন করে সেটাকে বলা হয় স্বাভাবিক বাঁধ বা লিভি বলা হয়, লিভি, স্বাভাবিক বাঁধ। ওই জন্য যেমন পলল শঙ্কু না হলে পলল ব্যজনী কিন্তু গঠন হবে না, আগে পলল শঙ্কু তারপরে পলল ব্যজনী, তেমনি আগে প্লাবন ভূমি তারপরে কিন্তু স্বাভাবিক বাঁধ বা লিভি। কারণ প্লাবন ভূমির উপর বছর পর বছর পলি সঞ্চিত হয়ে যে উঁচু পাড়ের মতো তৈরি হবে তাকে বলা হয় স্বাভাবিক বাঁধ। প্লাবন ভূমি হতে হবে আগে, তারপরে কিন্তু স্বাভাবিক বাঁধ, প্লাবন ভূমি না হলে স্বাভাবিক বাঁধ হবে না। তারপরে আছে দেখো তোমার নদী চর বা নদী দ্বীপ। নদী চর বা নদী দ্বীপ, তোমরা কেউ যদি এই গঙ্গাসাগরে, এখন সব ভিড় হচ্ছে, কেউ যদি গঙ্গাসাগরে যাও বা সুন্দরবনে কেউ বেড়াতে যাও, দেখবে মাঝি অনেকটা বের করে, ধরো ওই দ্বীপ, ওখানে নামাবে টুরিস্ট যে স্থান স্পট, দেখবে সোজা পথে গেলে একটুখানি সোজা পথে যায় না, কেন? তার কারণ হচ্ছে নদীর একটা টান আছে, দ্বিতীয় কথা চর আছে। চর মানে যেটা জলে ডুবে থাকে, বালির স্তূপ, ও চরে ডুবে গেলে খুব বেকাল হয়ে যাবে। আবার কেউ যদি সাগরে যাও, দেখবি দুপুরের দিকে ও কোনো ভ্যাসেল চালু থাকে না, তার কারণ চর পড়ে গেছে। তাহলে নদী চর বা নদী দ্বীপ কি না, নদী যখন নিম্ন গতিতে চলে আসে তখন ভূমির ঢাল আর নদীর গতিবেগটা হ্রাস পেয়ে যায়, তখন ওই নদীবাহিত পদার্থগুলো নদীর দুপাশে
বা নদীর মধ্যবর্তী অঞ্চলে যে ভূমিরূপ গঠন করে এবং যেটা জলে ডুবে থাকে কেবলমাত্র ভাটার সময়। কেউ যদি ইদানিং করে রিসেন্টলি মানে তো 4-5 মাস আগে বা এখন বকখালিতে যাস পরিষ্কার বুঝতে পারবি। তুই জোয়ারের সময় থাকবি আর ভাটার সময় থাকবি, তুই পরিষ্কার ঘটনা বুঝতে পারবি। দেখবি জোয়ারের সময় একদম কোলের জল চলে আসছে, আর ভাটার সময় দেখবি তোকে মিনিমাম 2 কিলোমিটার হেঁটে যেতে হচ্ছে তবে তুই নদী পাচ্ছি। দেখবি ওটা চর, ওটা ভাটার সময় ডুবে আছে। এবার ওই জায়গাটা যারা নতুন মাঝি তারা তো জানে ওই জায়গাটা যেই নৌকা তুলবে ও কিন্তু হয় যদি জোরে আসে ও পাল্টিকে যাবে নৌকা, আর যদি আস্তে আসে ও বেঁধে যাবে, বালি পুরো প্যাকটা হবে, ও তখন ছাড়াতে খুব মুশকিল। আবার যখন জোয়ার হবে তখন অন্য নৌকা দিয়ে বা যদি ভালো ইঞ্জিন থাকে কেটে তবে বেরিয়ে আসবে। ওই জন্য চর খুব সাংঘাতিক জিনিস। ধরো খুব জোরে যাচ্ছিস, ও সামান্য চরে বাঁধা পেলেই ও উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি। ওই জন্য এইগুলো মাঝিরা জানে। এটা হচ্ছে নদী চর বা নদী দ্বীপ। এই যে একটা ভালো করে শুনবে, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ বা নদী চর হচ্ছে আমাজন নদীর ইলহাদা মারাজা। ইলহাদা মারাজা আমার এটা নদী চর বা নদী দ্বীপ, যেটা জোয়ারের জলে ডুবে থাকে, জলে নিমগ্ন থাকবে, যেটা হতে পারে নদীর ধারে, যেটা হতে পারে নদীর মাঝখানে, এটা যে কোনো জায়গায় হতে পারে অগভীর স্থানগুলোতে। এবার আসছি বদ্বীপ। বদ্বীপটা হবে মোহনাতে, অর্থাৎ নদীবাহিত পদার্থগুলো মোহনা। মোহনা কাকে বলবো? নদী যেখানে গিয়ে সমুদ্রে মিশছে, সেই মোহনা অঞ্চলে নদীবাহিত পদার্থগুলো যখন ত্রিকোণাকার বা গ্রিক শব্দ ডেল্টা বা মাত্রাহীন বয়ের মতো যে ভূমিরূপ গঠন করে সেটাকে বলা হয় বদ্বীপ। এবং এই গ্রিক শব্দ ডেল্টা বা বদ্বীপ কথাটি প্রথম নামকরণ করেছেন গ্রিক পণ্ডিত বা যাকে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাস। হয়েছে এই বদ্বীপ আবার পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আচ্ছা, তার আগে বলে দিই, ওইটা একটা জিনিস ছেড়ে গেলাম। পৃথিবীর বৃহত্তম নদী চর বা নদী দ্বীপ হচ্ছে ইলহাদা মারাজো, আর ভারতের বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে ব্রহ্মপুত্র নদীর মাজুলি দ্বীপ। আমি দিয়েছি এবছর আমার যে মক টেস্ট নিয়েছি ক্লাস 10 এদের এখানেও নিয়েছি, আমার প্রশ্ন প্রিন্টিং করা করা ওখানে দিয়েছি যে মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? আসামে। এবং ওটা ভারতের এই দুটো ছেলে মেয়েদের খুব গুলো, একটা হচ্ছে নদী দ্বীপ আর একটা হচ্ছে বদ্বীপ। নদী দ্বীপ যা নদী চর তাই। পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ বললে ইলহাদা মারাজো আমাজন নদী, আর ভারতের বৃহত্তম বললে মাজুলি, অসমের ব্রহ্মপুত্র নদীর হচ্ছে মাজুলি, এটা হচ্ছে নদী দ্বীপ বা নদী চর। আর যখন বদ্বীপ বলবে, মোহনাতে যে বদ্বীপ নামকরণ করছেন গ্রিক পণ্ডিত হেরোডোটাস, যাকে ইতিহাসের জনক বলা হয়, বা যার আকৃতি গ্রিক শব্দ ডেল্টা বা মাত্রাহীন বয়ের মতো, এইটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। বোঝা গেছে? এইবার চলে আসি, এই বদ্বীপকে আবার 3টে ভাগে ভাগ করা হয়। একটা পাখির পায়ের মতো বদ্বীপ, একটা হচ্ছে ধনুক আকৃতি বদ্বীপ, আর একটা হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপ। এর প্রত্যেকের নামগুলো যেমন মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ খুব পরীক্ষা করে, পাখির পায়ের মতো। নীলনদ, হোয়াংহো, গঙ্গা নদীর বদ্বীপ, এগুলো হচ্ছে সব ধনুক আকৃতি বদ্বীপ। আর ইতালির তাইবার দ্বীপ, এইগুলো হচ্ছে কৃষ্ণা নদীর বদ্বীপ, এগুলো হচ্ছে তীক্ষ্ণাগ্র বদ্বীপের মধ্যে পড়ে। করাতের দাঁতের মতো এটা, এই জিনিসগুলো আছে। এইবার আমরা চলে যাব লাস্ট টপিকের দিকে, ভালো করে শুনে নাও তাহলে, প্রত্যেকে পাচ্ছ তো যেগুলো পড়াচ্ছি। এইবার আমরা যাব হচ্ছে সুন্দরবন। সুন্দরবন যাবো মানে সুন্দরের পরের টপিকটা সুন্দরবন। এবছর ইম্পর্টেন্ট আছে 3 নম্বরে, মানে এই বিশ্ব উষ্ণায়ন সুন্দরবনের উপর কি কি প্রভাব ফেলে। দেখো, এখনো পর্যন্ত 10টা বা 11টা দ্বীপকে ভ্যানিশিং আইল্যান্ড বলা হয়েছে, তার কারণ এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। এবং ভারত সরকার থেকে বলে দিয়ে, যেমন এখন দেখবি খুব বেড়াতে যাচ্ছে মৌসুমী দ্বীপ। আর এই সুন্দরবন 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে, বিশ্ব ঐতিহ্য। এবং যে স্থানে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছিল, ওয়ার্ল্ড হেরিটেজ মানে বিশ্ব ঐতিহ্যের স্থান, এটা কে দিয়েছিল? ইউনেস্কো এই পুরস্কারটা দিয়েছিল। সেই জায়গাটা আমি গিয়েছিলাম। সেই জায়গাটার নাম হচ্ছে নেতা ধোপানির ঘাট। যারা যাবি তারা দেখতে পাবি সুন্দরবনে ওই স্ট্যাচুটা এখনো আছে সুন্দরভাবে, সুন্দরবনের নেতা ধোপানির ঘাট বলে।
এই যে বললাম না, ওখানে আছে, দেখ সুন্দরবনটা খুলে দেখ, ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে 1987 সালে সুন্দরবন, ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে। সুন্দরবন আছে দেখো। নদীর একদম শেষ টপিক, বিশ্ব জলবায়ুর উপর সুন্দরবনের প্রভাব, প্রথমে ইন্ট্রোডাকশনে দেওয়া আছে দেখো। আচ্ছা আছে, বই আছে, সব আছে। হ্যাঁ হ্যাঁ, 1900, ভালো করে শোনো এবার। 1900, যেমন আমাদের দুর্গাপুজোকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে, বিশ্বের ঐতিহ্য সংস্কৃতি, তেমনি সুন্দরবনে, ওই সুন্দরবন মানে অ্যাকচুয়ালি বাংলাদেশ এবং ভারত দুটো মিলিয়ে সারা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন বলে। সুন্দরবন কিন্তু শুধু পশ্চিমবঙ্গের সুন্দরবন নয়, কিন্তু বেশিরভাগটা বাংলাদেশ, মানে 6000 বর্গ কিলোমিটার, 4000টা আমাদের এখানে। কিন্তু ওই যে স্ট্যাচুটা দিয়েছিল ভারতবর্ষ, ওই যেটা আছে, আমি সেখানে নিজেই বেশি দিন হয়নি, প্রায় 5-6 মাস আগে যখন সুন্দরবনে গিয়েছিলাম, নেতাধোপানির ঘাট, মানে বাঘের কোর এরিয়া, মানে বাঘের যেখানে আড্ডা, সে হ্যাঁ ওইখানেই আছে, ওইখানে আছে সে কোর এরিয়া। শুধু হোগলা বন আর জাল বৃহৎ উঁচু করে আসে, আর ওখানে একটা বোর্ড আছে, কখন কখন বাঘ বেরোচ্ছে, প্রতিদিন বাঘ বেরোয়, সব ওই ভাটার সময়, যা দেখলাম, যা শিডিউল টাইম আছে, সব ওই 4:30 বিকেল 5টা যখন ভাটা হয়, ওরা তখন ওই জল খেতে আসে, বুঝতে পেরেছিস, কাঁকড়া টাংড়া খেতে হয়, মাছ ফাছ খেতে আসে, ওই সময় বাঘে, আর বাঘের আড্ডা, আর ঘন বন, ওই সবার পারমিশন দেয় না, তা আমাদের জানাশোনা ছিল বলে, আর তারা যে নৌকাতে গিয়েছিলাম ও অনেক দিন ধরে চালাচ্ছে, সবার পারমিশন দেয় না একদম। আর ওখানে গেলে কোনো চেঁচামেচি নয়, এরকম চুপ করে বলতে পারি, তুই একদম দেখবি নিস্তব্ধ, জনমানব তো শূন্য, কিছু নেই। হ্যাঁ, ওখানে ওই বেহুলা নকিন্দর আমাদের শাস্ত্রে আছে, 5 সদাগর যখন তার হয়েছিল, 5 সদাগর, বেহুলা হচ্ছে ওর পালিত মা, হচ্ছে নেতা বা নেতি ধোপানি, দন্তন্য একা তসই, নেতি বলে একজন ধোপা ছিল, তার কাছ দিয়ে ওই জল নিয়ে ওই 5 সদাগরকে বাঁচিয়েছিল, সাপে কামড়েছিল তো 4 সদাগরের। ওখানে সেই মন্দিরটা এখন আছে, তবে ভগ্ন অবস্থা, সেই মন্দিরটা এখনো আছে। এবং ওখানে বিধবা পাড়া আছে তার পাশেই। বিধবা পাড়া মানে ওই পাড়াটার সমস্ত মেয়েরা তাদের স্বামী মারা গেছে, কি করে মারা গেছে, ওদের নিয়ে একটা পাড়া করেছে, তার সেটা হচ্ছে বাঘে খেয়েছে, সবগুলো বাঘে, না ওদের আলাদা। এবং ওটা ওই নেতাধোপানির ঘাটের কাছে বাঘে খেয়েছিল। তুই সুন্দরবন গেলে বুঝতে পারবি, মানে এতটা, মানে ওখানে তুই যত রিচ খাবার খা, ওখানে পেটের গন্ডগোল হবে না। মানে ওখানকার আবহাওয়া, 102 প্রজাতির তো গাছ আছে, অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন। ওখানে বাড়ি ওরকম খেলে তো দেখবি শরীর খারাপ করবে, কিন্তু ওখানে তুই সুন্দরবনে খুব কম, রেয়ার শরীর খারাপ, ওছাড়া হয় না। তা তুমি যদি একসঙ্গে মদ মাংস সমস্ত কিছু খাও, তা তোমার হবে না। তা সেই জায়গা তো, এই সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পেয়েছিল তার ঠিক 2 বছর বাদে, অর্থাৎ 1989 সালে। বায়োস্ফিয়ার রিজার্ভ মানে যেখানে পশু পাখি গাছপালা সবই সংরক্ষণের আওতা, মানে কেউ কিছু ক্ষতি করতে পারবে না, নিয়ম আছে। এবার অনেকে আড়ালে ক্ষতি করে, হরিণ মারে, সে বিষয়টা আলাদা, ওই জন্য এটাকে বলা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ মানে যেখানে পশু পাখি সব সরকারি আইন দ্বারা নির্দিষ্ট। তো এই যে সুন্দরবন, এই সুন্দরবন বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবনের কি প্রভাব পড়েছিল? বিশ্ব উষ্ণায়ন মানে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি। পৃথিবীর গড় উষ্ণতা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গড় উষ্ণতা বৃদ্ধি পেয়েছিল। এই গড় উষ্ণতা বৃদ্ধির ফলে যেটা অস্বাভাবিক বৃদ্ধি, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বলা, বিশ্ব উষ্ণায়ন। এর প্রভাবে কি হয়েছিল? ওই বললাম ভ্যানিশিং আইল্যান্ড, অলরেডি 3টে দ্বীপ ডুবে গেছে, লোহাচড়া, ঘোড়ামারা আর নিউমুর, 3টে দ্বীপ কিন্তু অলরেডি ডুবে গেছে। এই নিউমুর দ্বীপকে বাংলাদেশে পোষ পরীক্ষা আসে, বাংলাদেশের তালপট্টি নামে পরিচিত। তাহলে নিউমুর দ্বীপ বাংলাদেশে কি নামে পরিচিত? তালপট্টি নামে পরিচিত। আর এই সুন্দরবনের উপর জলবায়ু পরিবর্তনের প্রথম প্রভাব, সুন্দরবনের জলতলের উচ্চতা বৃদ্ধি হবে। কি করে? না, যদি পৃথিবীর উষ্ণতা বাড়ে, বরফ গলবে, হিমবাহ গলবে। হিমবাহ কোন দিকে আছে? 2 মেরু অঞ্চলে। তাহলে হিমবাহ গলে গিয়ে জলগুলো কোথায় আসবে? সমুদ্রে। আর এটা দ্বীপ, সমুদ্র তীরবর্তী অঞ্চল। তারপর জলের উষ্ণতা বৃদ্ধি পাবে। দেখো, এটা প্রতিটা বইয়ে আছে। এটা কেউ পেয়েছো? পাওনি? দাও দাও, একদম নদীর লাস্ট টপিকে দেখো, নদীর লাস্ট টপিক। এখানে খুলে থাকলে হবে কি করে?
এই দেখো এটা আছে 9 নম্বর পেজে, দেখো উষ্ণতা বৃদ্ধি, ঘূর্ণঝড়, প্রাদুর্ভাব বৃদ্ধি, উদ্ভিদ প্রাণী, ওই তো সুন্দরবনের উপর পৃথিবীর জলবায়ু পরিবর্তন প্রভাব পরিষ্কার করে দেওয়া আছে, বুঝতে পেরেছো? এটা 3 নম্বরের দেয়। জলের তলে উচ্চতা বৃদ্ধি পাবে, তারপর কৃষি জমি পরিমাণ হ্রাস পাবে, এইগুলো। আর ওর উপরে একটা আছে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না, সেই বদ্বীপ 3 নম্বরের প্রশ্ন, ওখানে পাশে লিখে রাখতে পারো। বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ তার উপরেই আছে, এটা 3 নম্বর প্রশ্ন। তাহলে বদ্বীপ হতে গেলে কি লাগবে? প্রচন্ড পরিমাণে পলি লাগবে, নদীর গতিবেগ কম হতে হবে, আর মোহনাতে অগভীর হতে হবে, স্রোত বেশি থাকবে না। এইগুলো হচ্ছে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। দেখে নিয়েছ? কি বল? হ্যাঁ, এবার তো চলে যাবা। তাহলে এই পর্যন্ত কিন্তু তোমাদের থাকবে। আমার ক্লাসে চাপ নি, বললাম না? তবে তোদের পরের দিন থেকে তোদের আমি 8টায় ঢুকবো, 8টায়, একদম 8টায়। কারণ আমি খুব বেশি, যদি অন্য স্যার কি করবে জানি না, আমার তো আবার বেরোতে হবে। আমি মোটামুটি 7টা 15-র মধ্যে ঢুকে যাব ওই ক্লাস 9, ঠিক আছে? আর তোদের 8টায় আমি শুরু করব, 8টা থেকে 9:45 পর্যন্ত আমি করবো। তাহলে আজকে যেটা পড়লাম সেটা মধ্য গতিতে ও নিম্ন গতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ 1। 2 নম্বর আমরা পড়লাম যে বদ্বীপের শ্রেণীবিভাগ, বদ্বীপের 3টে শ্রেণীবিভাগ, একটা পাখির পায়ের মতো, একটা ধনুক, একটা হচ্ছে তীক্ষ্ণাগ্র। আমরা পড়লাম বদ্বীপ গঠন অনুকূল পরিবেশ মানে কোন কোন অনুকূল পরিবেশ থাকলে বদ্বীপ গঠিত হবে, যেখানে পলির পরিমাণ বেশি হতে হবে, মোহনাতে অগভীর হতে হবে, স্রোত কম হতে হবে। যদি স্রোত বেশি থাকে পলি নিয়ে তো চলে যাবে, তাহলে বদ্বীপ গঠন হবে না, এই জিনিসগুলো। আর আমরা পড়লাম সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব, অর্থাৎ এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি গরমের সময় প্রচন্ড গরম, এবছরও দেখতে পাবে সব ঘরে এসি লাগাতে হচ্ছে। এর প্রভাবে কি হচ্ছে? এর প্রভাবে সুন্দরবনের দ্বীপগুলো ডুবে যাচ্ছে, এবং যে দ্বীপগুলো ডুবে যায়, নিমগ্ন হচ্ছে, তার মধ্যে 3টে দ্বীপ অলরেডি অবস্থা খুবই খারাপ। একটা হচ্ছে লোহাচড়া, একটা হচ্ছে ঘোড়ামারা, আর একটা হচ্ছে নিউমুর। এই নিউ তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।